এই গণঅভ্যুত্থানের আফটার ম্যাথটা আসলে কি? এই যে 2000 মানুষ যে জীবন দিল, এই যে হাজার হাজার মানুষ যে আহত হলো, তাদের স্বীকৃতির জায়গাটা কোথায়? বিষয়টা আসলে অনেক চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে বৈষম্যহীন সমাজ বলেন, অথবা রাষ্ট্র ব্যবস্থার চেঞ্জ বলেন, অথবা সমতা ভিত্তিক সমাজ বলেন, সব কিছুই আসলে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জের কথা বলেন, তাহলে বিষয়টা হচ্ছে যে সম্পদের নতুন বিন্যাস কিংবা নতুন ব্যবস্থাপনা। ফলে যেটা হয়েছে যে আমাদের অর্থনীতি বলেন, সমাজের যে স্টেক হোল্ডাররা আছে, আগে যে একটা স্ট্রাকচারে ছিল, তার মানে হচ্ছে যে এই স্ট্রাকচারটা একটা বৈষম্য তৈরি করে রেখেছিল। ফলে সমাজে এটা সুষম বন্টন কিংবা সবার যে ন্যায্যতার ভিত্তিতে যে নিজেদের সম্ভাবনাগুলোকে বিকাশের যে সুযোগ, ঠিক আছে, সেইটা বাধাগ্রস্ত হচ্ছিল। একটা নির্দিষ্ট গোষ্ঠী সমগ্র সমাজকে, রাষ্ট্রের প্রতিটি জায়গায় দেখা গেছে কি যে একটু মানে কি বলবো, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে রেখেছে। ফলে আমরা বৈষম্য বিরোধী মানে বৈষম্য মুক্ত সমাজ বলতে আসলে এই নিপীড়ন মুক্ত সমাজকেই দেখি, যেই সমাজের সকল সুযোগ সুবিধাগুলো মানুষের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে বণ্টিত হবে। সেই ন্যায্যতা কতটুকু প্রতিষ্ঠা হচ্ছে এখন? এটা অনেক চ্যালেঞ্জিং। কারণ কি? কারণ হচ্ছে যে এই আন্দোলন সংগ্রামের মধ্যের পরে আমরা তো নতুন একটা ফেজে দাঁড়িয়েছি, একটা নতুন বাস্তবতায় দাঁড়িয়েছি। বিষয়টা তো এমন না যে একটা কাগজে আমরা কিছু ঠিকঠাক করলাম, সিগনেচার করলাম আর হয়ে গেল। একটা টোটাল একটা সোসাইটি, একটা রাষ্ট্র একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ফলে আমাদের দৃষ্টিতে আমরা আসলে সেকেন্ড ফেজে আছি। ফলে যেটা হয়েছে যে একটু সরকার পতনের পর যখন সমাজে আবার নতুন নতুন পোলারাইজেশনগুলো হচ্ছে, নতুন নতুন মেরুকরণ হচ্ছে, এটা শেপ নিতে, একটা গোছানো কাঠামোগত জায়গায় দাঁড়াতে তো কিছুটা সময় তো লাগবে। কিন্তু সেটি কি আপনার কাছে কি মনে হয়, মানে আশানুরূপ কিনা? আপনি বলছেন সেকেন্ড ফেজে আছি, সেটি আপনার কাছে কি মনে হয় যে মানে আপনাদের যে আসার জায়গা ছিল বা সকলের যে আসার জায়গা ছিল, সেই জায়গা থেকে আসলে যদি সমীকরণটা মেলানো হয় কতটুকু আসলে? বিষয়টা আসলেই মানে আশা নিরাশার চাইতেও বড় ব্যাপারটা হচ্ছে যে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ হচ্ছে কি যে যেমন আমরা দেখি যে 1971 সালের পর আমরা যেমন বলছি যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা ভিত্তিক একটি সমাজ এবং একটি রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ, কিন্তু স্বাধীনতা 53 বছরেও তো আসলে সেটি হয়নি। ফলে আমরা যখন একটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী সমাজের কথা বলছি, তখন কিন্তু অন্য অনেক ইস্যু চলে আসছে, যেমন নির্বাচন, হ্যাঁ, তারপর হচ্ছে যে পলিটিক্যাল পোলারাইজেশন, কে কার সাথে নির্বাচনে যাবে, কে কিভাবে নির্বাচনে যাবে, কে কোনটা মানছে, কে কোনটা মানছে না, হ্যাঁ। এই যে চ্যালেঞ্জিং যে বিষয়টা, এটার মেইন ফোকাসটা তো আসলে থাকার কথা ছিল যে এই গণঅভ্যুত্থানের আফটার ম্যাথটা আসলে কি? এই যে 2000 মানুষ যে জীবন দিল, এই যে হাজার হাজার মানুষ যে আহত হলো, তাদের স্বীকৃতির জায়গাটা কোথায়, তাই না? তো তাদের অ্যাসপিরেশনটা কি ছিল? এই যে আপামর সাধারণ জনগণ যে দেশে মানে রাস্তায় নেমে এসেছিল, তাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কোথায়, তাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো কোথায়? তো সেগুলো কি আসলে নানান জায়গায় মানে সর্বস্তরে কি উঠে আসছে? সেই সদিচ্ছার কিন্তু আমরা অভাব দেখছি। জি, আরেকটা বিষয় আমি এই বিষয়টার সাথে একটু সম্পৃক্ত করে বলতে চাই। লামিয়ার ঘটনাটা আমরা সবাই জানি, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তার বাবা শহীদ হয়েছিল এই অভ্যুত্থানে। তার সাথে যেই ঘটনাটা ঘটলো বা যে পরিস্থিতিটা তৈরি হলো সমাজে, এক ধরনের কি বার্তা গেল, এই পরিস্থিতিটা আসলে তৈরি কেন হলো? এটা তো অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং মানে খুবই আশঙ্কাজনক। কারণ হচ্ছে যে আজকেও একজন জুলাই যোদ্ধা কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তা আপনি যদি দেখেন যে গতকালকে এক জায়গায় একজন শহীদের কবর ভাঙচুর করা হয়েছে, ফলে এই জায়গায় আমরা আসলে এটা তো স্বাভাবিকভাবেই অনুমেয় যে আসলে কারা করছে, যারা ক্ষমতাচ্যুত হয়েছে, যারা এখনো হুমকি ধমকি দিচ্ছে। এবং সিরিজ আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে একদম ধারাবাহিকভাবে কোনো অনুশোচনা নাই, কোনো আত্মগ্লানি নাই। এখনো বিভিন্ন প্ল্যাটফর্মে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, ঝটিকা মিছিল হচ্ছে, নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো এই যে এই আতঙ্কগুলো তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন হামলা হচ্ছে, এগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেক ঘাটতি আছে, এখন আন্তরিকতার অভাব আছে। যে একটা প্রশ্ন কিন্তু অনেকের এরকম ভাবে চলে আসছে লামিয়ার ঘটনাটা নিয়ে, যে তারা বলছেন যে আসলে যার বাবা শহীদ হলেন, তাকে ধর্ষিত হয়ে তাকে মানে প্রাণ দিতে হলো, তাকে আত্মহননের পথ বেছে নিতে হলো, তাহলে সংস্কারটা আসলে কি রকম হচ্ছে, এরকম অনেকে প্রশ্ন তুলছেন। হ্যাঁ, অবশ্যই এই প্রশ্নটা তো অবশ্যই ভ্যালিড একটা প্রশ্ন। কেন ভ্যালিড প্রশ্ন? যে দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের মানুষের নিয়তিটাই আসলে এরকম। মুক্তিযুদ্ধের দিকেও যদি আপনি খেয়াল করেন,
ধরেন বাংলাদেশে মোটা দাগে দুইটা ন্যারেটিভ ছিল, একটা হচ্ছে যেটা নাকি আওয়ামী ন্যারেটিভ, যেটা নাকি যে পাকিস্তানের ষড়যন্ত্র, পাকিস্তানপন্থী রাজনীতি, আরেকটা হচ্ছে আওয়ামী বিরোধী ন্যারেটিভ, ভারতপন্থী ভারত। কিন্তু এই যে মাঝখানে যে 30 লাখ মানুষ যে শহীদ হলেন, সাধারণ মানুষের যে জীবন দিলেন, 90 যে সাধারণ মানুষের জীবন দিলেন, তাদের এই স্ট্রাগলের রিকগনিশনটা তো আসলে কোনো পলিটিক্যাল পার্টি দেয় নাই, কিংবা আমাদের এস্টাবলিশমেন্ট তো দেয় নাই। ফলে যেটা হয়েছে যে আমরা যখন জুলাই চার্টার মানে জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছিলাম, তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলোই কিন্তু এর বিরোধিতা করেছে। ফলে যেটা হয়েছে যে এই বিরোধিতার জন্য সাধারণ মানুষের ক্ষমতায়ন তো হচ্ছে না। যখনই আপনার সাধারণ মানুষকে আপনি ক্ষমতায়ন করবেন না, তখন তো এই সাধারণ মানুষের যেই ত্যাগ তিতিক্ষা, জি, এটার সুফলটা তো তাদের ঘরে জি। ওঠাটা কঠিন হয়ে আরেকটা যাচ্ছে। বিষয় আসলে এক একজন মানুষের এক এক ধরনের মতামত তো আসলে থাকে। কেউ কেউ এই ধরনের বলছেন যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম যে হয়তো ব্যক্তি বদল হয়েছে, কিন্তু সিস্টেম বা কালচারের যে পরিবর্তনগুলো সেগুলো অনেক ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে না, আগেরগুলোই রয়ে গেছে, এরকমটি অনেকে বলছেন। এই বিষয়ে আপনার কাছে আমরা আরেকটু বিস্তার আলোচনা করবো আপনার সাথে।